সুচিকিৎসা পুনর্বাসন সহ ৭ দফা দাবিতে রাজধানীর শ্যামলী মোড় অবরোধ করেছেন জুলাই গণঅভ্যুত্থানে আহতরা। গতকাল রাতের পর আজ বেলা 11:30টার দিকে শ্যামলী সড়কে অবস্থান নেন তারা। এতে মিরপুর ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। জুলাই আন্দোলনে আহতদের অভিযোগ, বর্তমান সরকার বারবার আশ্বাস দিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করেনি। ঢাকার বিভিন্ন হাসপাতালে যারা চিকিৎসাধীন তারা পদে পদে ভোগান্তি ও অবহেলার শিকার হচ্ছেন। পুনর্বাসন তো দূরের কথা, তাদের খোঁজও নিচ্ছেন না কেউ। এমন বাস্তবতায় নিজেদের স্বীকৃতি ও পুনর্বাসন সহ ৭ দফা দাবিতে সড়কে তাদের এই অবস্থান। একই সঙ্গে জুলাই আন্দোলনে যারা নির্বিচারে গুলি চালিয়েছে তাদের বিচারের মুখোমুখি করার দাবি তাদের। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। আশ্বাস দিয়েছিল ৫-৭টা দাবি তারা মাইনে নিয়েছিল। ৩১শে ডিসেম্বরের ভিতরে এগুলা সম্পূর্ণ বাস্তবায়ন করার কথা ছিল। সেখানে সেই ৩১শে ডিসেম্বর চলে গেছে, ৩১শে জানুয়ারি চলে গেছে, এখন পর্যন্ত তারা কোনো প্রতিশ্রুতি দিচ্ছে না আমাদেরকে। বলে বর্তমান যে লাইফটা আছে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের এটা বোনাস লাইফ নিয়ে বাইসা আছি। একদিক দিয়ে গুলি ঢুকছে, একদিক দিয়ে বের হইছে, এরকম হাত চলে গেছে, পাও চলে গেছে। তো মূলত কথা হলো যে আজকে দীর্ঘদিন জীবিত, আজকে ৬ মাস প্রায় চলে গেছে অলরেডি। এখনো আমাদেরকে পুনর্বাসন এবং আমাদের বিশ্ব ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিদের ঘরে ফেরার বিষয় বিবেচনায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও রেললাইন অবরোধ কর্মসূচি তুলে নিলেও আমতলী থেকে গুলশান ১ সড়ক বন্ধ রেখেছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। বেলা ১২টার কিছুক্ষণ পরে কলেজের প্রধান গেইটের সামনে এক ব্রিফিংয়ে এই ঘোষণা দেন তারা। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে ৫ম দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। পাশাপাশি ক্যাম্পাসের সামনে সড়ক আটকে রাখায় মহাখালীর আমতলী থেকে গুলশান ১ সড়ক বন্ধ হয়ে গেছে যান চলাচল। এদিকে আমরণ অনশনে থাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ৪ জন অসুস্থ হবার পর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। এছাড়া ৩ জনের শারীরিক অবস্থা অবনতির দিকে বলে জানিয়েছেন চিকিৎসক। আজকে সকালে আমরা যেহেতু ইজতেমার আজকে আখিরি মোনাজাত শেষ হয়েছে এবং মানুষের যেন চলাচলের ক্ষেত্রে কোনো ধরনের বাধা সৃষ্টি না হয়, সেই কারণে আমরা ৬টা থেকে সকাল ১১টা পর্যন্ত এবং এখন পর্যন্ত আমরা এটা শিথিল রেখেছি। ৭২ ঘন্টার উপরে হয়ে গেছে, ৪ রাত পার হয়ে গেছে। ওনারা আমাদেরকে কোনো ধরনের কোনো সহায়তাও দেননি, ওনারা কোনো ধরনের যোগাযোগও করেননি। সরকারের পক্ষ থেকে আমরা কোনো রকম পদক্ষেপ বা আশ্বাসের পাচ্ছি না, এই কারণে আমরা বাধ্য হয়ে রোডটা ব্লক করতেছি। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী অজিত সরকার। অজিত, আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচির পাশাপাশি ক্যাম্পাসের সামনের সড়ক আটকে রাখায় জনভোগান্তি কেমন দেখছেন? সব মিলিয়ে বিস্তারিত জানাবেন আমাদের। জি ইশাত, আপনি জানেন সকালের পর থেকে তিতুমির কলেজের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান নিতে থাকে। মূলত বেলা ১২টার পরে তারা এখানে আসলে জড়ো হওয়ার পরে তারা এখানে গুলশান টু মহাখালী টু গুলশান যে সড়কটি রয়েছে সেই সড়কের এখানে ঠিক একেবারে তিতুমির কলেজের সামনেই রাস্তার দুপাশে বাঁশ দিয়ে তারা আসলে এখানে ব্যারিকেড দিয়ে তারা নানা স্লোগান এখানে দিতে থাকেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারপর বেলা 12:30টার দিকে এখানে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপদেষ্টা আলী আহমদ তিনি আসলে ব্রিফিং করে তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে তারা শান্তিপূর্ণভাবেই তারা আসলে আজকে এখানে অবস্থান নেবেন এবং তার বিকেল 4টার সময় তারা আসলে গুলশানে তারা অবস্থানের কথা তারা আমাদেরকে জানিয়েছেন। আরেকটা বিষয় হলো তারা আজকে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের কারণে তারা আজকে যে রেলপথ এবং যে ঢাকা মহাসড়কটি আছে ওই জায়গা থেকে তারা কিন্তু যে আন্দোলন কর্মসূচি তারা প্রত্যাহার করেছেন। কিন্তু তারা ব্লকেড নর্থ সিটি যে বিভিন্ন জায়গায় কিন্তু তাদের আন্দোলন কর্মসূচি কিন্তু অব্যাহত থাকার কথা তারা জানিয়েছেন আমাদেরকে। তো এখানে শিক্ষার্থীরা কিন্তু তিতুমির কলেজের সামনে আজকে কিন্তু তারা
বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের দাবি সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা না হওয়া পর্যন্ত তারা আসলে আন্দোলন কর্মসূচি তারা কোনোভাবেই প্রত্যাহার করবেন না। তারা কিন্তু আপনি জানেন যে 7 দফা তারা বেঁধে দিয়েছেন। এরপরে আসলে আজকে যে আসলে আমরা দেখেছি এখানে আজকে আমরণ কর্মসূচির 5ম দিনে আজকে 4 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তিনি ধন্যবাদ অজিত সরকার। দেশজুড়ে ডিজিটালাইজেশনের ছোঁয়া লাগলেও তার কোনো প্রতিফলন নেই রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায়। কোটি কোটি টাকা খরচ করে বারবার আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়, কিন্তু বছর ঘুরতেই তার অধিকাংশ অকেজো হয়ে পড়ে। ট্রাফিকিং ব্যবস্থায় হাতের ইশারায় যেখানে তখন একমাত্র ভরসা, আর তাতে গলদঘর্ম হতে হয় পুলিশকে। এমন নাজুক অবস্থায় বারবার প্রশ্ন ওঠে, এর কি কোনো প্রতিকার নেই? সড়কের অব্যবস্থাপনায় সৃষ্ট জনদুর্ভোগ নিয়ে ডিবিসির ধারাবাহিক প্রতিবেদনের সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন প্রতিবেদক ফরহাদুজ্জামান। আজ থাকছে দ্বিতীয় পর্ব। যানজট নিরসনে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাপনায় বিপুল অর্থ খরচ হলেও কোনো সুফল পায়নি রাজধানীবাসী। নগর জুড়ে বেশিরভাগ সড়কেই দেখা মিলবে এমন অকেজো ট্রাফিক সিগন্যাল বাতি। গুটি কয়েক স্থানে কিছু সচল থাকলেও তাও আবার নিষ্প্রভ। অগত্য ঢাকার প্রত্যেকটি ইন্টারসেকশনে ট্রাফিক নিয়ন্ত্রণে যানবাহন চলাচলে হাতের ইশারায় ভরসা হয়ে দাঁড়িয়েছে পুলিশের। রাজধানীর ব্যস্ততম পল্টন মোড়, সেখানে সিগন্যাল নিয়ন্ত্রণে ট্রাফিক বাতি থাকলেও নষ্ট অকেজো। মুখ থুবড়ে পড়ে আছে শত কোটি টাকার প্রকল্পগুলো। বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়েই যান চলাচল নিয়ন্ত্রণ করে পুলিশ। সরকারের পালাবদলে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর কথা আলোচনায় আসে বারবার। 2009 সালে রাজধানীর 70টি স্থানে 25 কোটি টাকা ব্যয়ে আধুনিক ট্রাফিক সিগন্যাল বাতি বসানো হয়। 2014 সালে 15 কোটি টাকা ব্যয়ে 65 ট্রাফিক সিগন্যাল ইন্টারসেকশনে টাইমার কাউন্টডাউন বসানোর উদ্যোগ নেওয়া হয়। পরীক্ষামূলক 35টি স্থানে বসানো হয়। শুধু গুলশানের 2টি ইন্টারসেকশন ছাড়া নগরীর আর কোথাও স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যালের অস্তিত্ব নেই। বাকিগুলো কেবলই স্মৃতি, ব্যর্থতার ইতিহাস। এছাড়া সিগন্যাল বাতি, ট্রাফিক কাউন্টডাউন টাইমার, অটো বা স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা, ইন্টেলিজেন্সের মতো ট্রাফিক সিস্টেম বা ITS এর মতো প্রযুক্তি স্থাপনে প্রায় 200 কোটি টাকা খরচ করে সরকার। অথচ এত বিপুল অর্থ খরচের কোনো সুফল পায়নি ঢাকাবাসী। ট্রাফিক বিভাগ বলছে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে তাদের আন্তরিকতার কমতি নেই। ট্রাফিক সিগন্যালিং পদ্ধতি যদি আমরা লাইট দিয়ে চালাতে পারি, ট্রাফিক সিগন্যাল দিয়ে, তাহলে ভালো হবে এবং জ্যামের বিষয়টাও কন্ট্রোলে থাকবে। তো সেক্ষেত্রে সরকারের নির্ধারিত সংস্থা এগুলা বসালে, আমাদের সহযোগিতায় আমরা ইমপ্লিমেন্ট করতে পারলে, এছাড়াও অন্যান্য বেশ কিছু প্রযুক্তি আছে, সেগুলো অ্যাপ্লাই করতে পারলে ট্রাফিক জ্যাম বা ব্যবস্থা আরও উন্নত হবে বলে আমরা আশা করতেছি। বিশেষজ্ঞদের মতে সড়ক, ট্রাফিক সিস্টেম ও ব্যবহারকারী কিছুই উন্নত দেশের সঙ্গে মিল নেই। ইউরোপ কিংবা অন্যান্য দেশের উন্নত প্রযুক্তি বাংলাদেশে মানানসই নয়, যে কারণে উন্নত প্রযুক্তির সুফল পাচ্ছে না বাংলাদেশ। সিগন্যাল একটা বিশেষায়িত জিনিস, তো এইটাকে পরিচালনা করতে বিশেষায়িত লোক লাগবে। সেই লোক ছাড়া যদি কনসালটেন্ট ধার করা লোক দিয়ে আমি কিছু করতে চাই, এটা সাকসেসফুল হবে না। এইটা নির্দ্বিধায় বলা যায় আগের প্রজেক্টগুলি দেখে। সিগন্যালের জন্য একটা ছোট্ট ইউনিট করতে হবে, পেশাদারি লোক থাকবে, তারাই প্ল্যান করবে, তারাই ডিজাইন করবে, তারাই এটাকে রক্ষণাবেক্ষণ করবে। বিশেষজ্ঞরা এও বলছেন, বাস্তবতার সাথে মিল রেখে সঠিক পরিকল্পনায় না এগোলে আগামীতে যানজট নিরসন আরও কঠিন হয়ে দাঁড়াবে। আমরা অতীতেও গত 1 যুগের বেশি সময় আমরা প্রায় 280 কোটি টাকা কিন্তু সিগন্যালের পিছনে বিনিয়োগ করা হয়েছে, কিন্তু এটা কিন্তু সাস্টেনেবল হয়নি। প্রযুক্তিটা সরাসরি ডিজিটাল না গিয়ে এটা ধাপে ধাপে যেতে হবে। ট্রাফিক পুলিশ হাতের ইশারায় যে কাজটা করে, সেই কাজটা যদি আমরা লাইট দিয়ে করতে পারি, এটা ম্যানুয়ালি অপারেট হবে, কিন্তু লাইট দিয়ে আমরা অপারেট করব, যাতে করে যারা চালক আছে, যারা পথচারী আছে, লাইট দেখে তারা যেন চলাচল করতে পারে, অত অভ্যস্ত হওয়ার বিষয়টা। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। দেশ জাতির পাশাপাশি মুসলিম উম্মাহ ও বিশ্ব শান্তি কামনায় লাখো মুসল্লির হাত উঠেছিল আজ মোনাজাতে। তুরাগ তীরে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ শেষ হয়েছে আজ সেই মোনাজাতের মধ্য দিয়ে। আখেরে মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবাইর আহমেদ। টঙ্গী তুরাগ তীরের ময়দান ছাড়াও আশপাশের এলাকা থেকেও মোনাজাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বিশ্ব শান্তি, সমৃদ্ধি ও হেদায়েত প্রাপ্তির আশায় মহান আল্লাহর দরবারে হাত তুলেন লাখো মুসল্লি। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখিরি মোনাজাতে অংশ নিতে ঢল নামে টঙ্গীর তুরাগ তীরে।
সকাল 9:11-তে শুরু হওয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের আহমেদ। ইজতেমার মূল ময়দান ছাপিয়ে সড়ক, ফুটপাত, বাড়ির ছাদ যে যেভাবে পেরেছেন শামিল হন মোনাজাতে। গুনাহ থেকে মুক্তির জন্য প্রার্থনা করেন আল্লাহর কাছে। এর আগে রবিবার ফজরের নামাজের পর থেকে ময়দানমুখী হন মুসল্লিরা। আলো ফুটতেই ভিড় বাড়ে মহাসড়কে। রেল, সড়ক কিংবা হেঁটে বিভিন্ন অঞ্চল থেকে তুরাগ নদের তীরে জড়ো হন মুসল্লিরা। তারা জানান, ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে ও গুনাহ মাফের আশায় ইজতেমা ময়দানে এসেছেন তারা। দেশ ও জাতির জন্য মঙ্গল কামনা করেছি, যাতে আমাদের এই দেশে সবাই ঐক্যবদ্ধভাবে, শান্তিপূর্ণভাবে আমাদের এই দেশটা যেন পরিচালিত হয়, এটাই আমাদের চাওয়া ছিল। আল্লাহ তাআলার সমস্ত হুকুম মেনে আমরা যেন ওই জান্নাতমুখী হতে পারি। আলহামদুলিল্লাহ, আমরা এই ইজতেমা আসাতে অত্যন্ত খুশি হয়েছি যে আমরা এই আলোচনা থেকে পেয়েছি যে আমাদের ইমানকে মজবুত করতে হবে, শক্তিশালী করতে হবে। এটা আল্লাহর একটা বিশেষ রহমত, আল্লাহর কাছে আমরা শুকরিগুজার করি। তো আল্লাহ যেন আমাদের দেশকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করে, আমাদের ইসলামকে যেন ঠিকমতো আমরা প্রতিষ্ঠিত করতে পারি, সেই জন্য আমরা দোয়া করেছি। আল্লাহ তাআলা ওনাদের এই মেহনতকে যেন কবুল মঞ্জুর করে। এদিন ফজরের নামাজ আদায় করে হেদায়েতি বয়ান আর 26 মিনিটের আখিরের মোনাজাতে শেষ হয় প্রথম পর্বের প্রথম ধাপের বিশ্ব ইজতেমা। এরপর 3রা ফেব্রুয়ারি শুরু দ্বিতীয় ধাপের ইজতেমা। এতে অংশ নেবেন 22 জেলা ও ঢাকার বাকি অংশের মানুষ। দ্বিতীয় ধাপের আখিরি মোনাজাত হবে 5ই ফেব্রুয়ারি। দ্বিতীয় পর্বে মাওলানা সাতপন্থীদের ইজতেমা শুরু 14ই ফেব্রুয়ারি আর আখিরি মোনাজাত 16 ফেব্রুয়ারি। টানা 3 দিনের মেহনত শুধুমাত্র আল্লাহ তাআলার রাজি খুশির জন্য। সর্বত্র ইসলামের দাওয়াত পৌঁছে দিতে এখান থেকে অর্জিত শিক্ষাই কাজে লাগাতে চান ধর্মপ্রাণ মুসল্লিরা। দোয়া চান দেশ, জাতির এবং বিশ্বের শান্তি কামনায়। বিশ্ব ইজতেমা ময়দান থেকে আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, টঙ্গী, গাজীপুর। বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাতের পর সড়কে ঢল নামে ঘরমুখ মানুষের। বাস, ট্রেন, পিকআপে বা নৌপথে যে যা পেয়েছেন সওয়ার হন তাতেই। কিছুটা ভোগান্তি হলেও বিশ্ব ইজতেমার মোনাজাতে অংশ নিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন মুসলিমরা। সড়ক, মহাসড়কে ধর্মপ্রাণ মুসলমানদের এই যাত্রা বাড়ি ফেরার। বিশ্ব ইজতেমায় প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষে রওনা দেন নিজ নিজ গন্তব্যে। মোনাজাত শেষ হওয়ার পর চাপ বাড়ে ঢাকার বিমানবন্দর ও গাজীপুরের বিভিন্ন সড়কে। গাড়ি পাই নাই, যাচ্ছি এয়ারপোর্টে, যাচ্ছি এয়ারপোর্ট থেকে গাড়ি নিয়ে কক্সবাজার যাবো আর কি। এখন আমরা গাড়ি অপেক্ষায় এখানে দাঁড়িয়ে গেছি। মাওলানা জুবায়ের সাহেবের মাধ্যমে মোনাজাত শেষ হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা টঙ্গী ময়দান থেকে বের হয়েছি, আমরা গন্তব্যে চলে যাব। বাস, ট্রাক, পিকআপ, সিএনজি, অটোরিকশা সহ সব যানবাহনই ছিল যাত্রী বোঝাই। অনেকে গাড়ি না পেয়ে হেঁটেই যাত্রা করেন নিজ গন্তব্যে। একটু ভোগান্তি হলেও ইজতেমায় অংশ নিতে পারায় খুশি মুসল্লিরা। আমরা তো আসছি আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য আসছি আমরা। ইনশাল্লাহ আল্লাহর খুশি মনে নিয়ে আমরা চলে যাই। আমাদের এটা কষ্ট মনে করি না ইনশাল্লাহ। আমাদের যে এই 3টা দিন কষ্ট, এই কষ্টটা কষ্ট মনে হইতেছে না। যাক, সবকিছু শুকরিয়া এই মহান আল্লাহ তাআলার জন্য। আমরা নিরাপত্তা নিয়েও অনেক খুশি। একই দৃশ্য দেখা যায় ট্রেনেও। টঙ্গী রেল স্টেশনে ছিল মানুষের উপচে পড়া ভিড়। এছাড়া আব্দুল্লাহপুর সহ ঢাকা থেকে বের হওয়ার সব সড়কে চাপ বাড়ে কয়েক গুণ। তবে ছিল যানবাহনে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ। 150 টাকা করে ভাড়া, এখন তো 450 টাকা ভাড়া। অভিযোগগুলো ভাড়া নিয়ে আমাদের এখন দাঁড়াই কষ্টকর হচ্ছে আর কি, ডাবল ভাড়া চাচ্ছে সবাই। তবে এবছর ভোগান্তি তুলনামূলক কম বলছেন মুসল্লিরা। যাক, আলহামদুলিল্লাহ, সর্বোপরি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বিশ্ব ইজতেমায় আসা মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে তৎপর ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। বিসিবি থেকে দায়িত্ব ছাড়ার বিষয়ে কথা বলছেন হান্নান সরকার, সেখানে সরাসরি যাচ্ছি আমরা। দেখি আপনারা যদি আমার অ্যানালাইসিস করে দেখেন কোচিং ক্যারিয়ারটা, আমি যখন খেলা ছেড়েছি 2011-তে, তারপরে কিন্তু আমি বিপিএলে কোচ ছিলাম, আমি প্রিমিয়ার লিগে কোচিং করছি, ফার্স্ট ক্লাসে ঢাকা মেট্রো হেড কোচ ছিলাম। সব কিছু মিলে কোচিং আমার 4-5 বছরের এক্সপিরিয়েন্স ছিল। তারপরে হঠাৎ করে এজ গ্রুপ সিলেক্টর হিসেবে আসা। তো সেখান থেকে এখন মনে হলো যে সিলেক্টর কেরিয়ারটা অনেস্টলি যদি বলি, আসলে এটা তো কোনো পার্মানেন্ট সলিউশন না, এটা কিন্তু লম্বা কেরিয়ার হওয়ার জায়গা না। 3-4 বছর পরে আলটিমেটলি আমাকে সরে যেতেই হবে। যদিও আর 1 বছর আছে, তারপরে হয়তো রিনিউ হতে পারে, হলে হয়তো আরও কন্টিনিউ হওয়ার ব্যাপার থাকে। বাট আমার কাছে মনে হচ্ছে আমার ফিউচার কেরিয়ারের জন্য আমার কোচিং কেরিয়ারটা আরও ভালো করার সুযোগ রয়েছে এবং আমার এক্সপিরিয়েন্সও রয়েছে। আমি লেভেল 2ও করেছি 2011-তে। তো সব জায়গা থেকে কোচিংটা আমাকে সাপোর্ট করছে এবং আমার ফিউচার কেরিয়ারের জন্য আমার কাছে মনে হচ্ছে এটা ডিসিশনটা যেতেই হবে, সেটা আজকে হোক, কালকে হোক বা 2 দিন পরে হোক। তো
তো ক্রিকেট বোর্ডের বর্তমান দৃষ্টিভঙ্গিটা আমার কাছে মনে হচ্ছে আমাকে ইন্সপায়ার করেছে এই ধরনের সিদ্ধান্তে যাওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে এই সিদ্ধান্তটা নেওয়া। একদিকে খুবই ভালো একটা সিদ্ধান্ত আপনি বললেন, তবে এমন সময় বললেন অনেক প্রশ্ন চলে আসে, মানে অনেকে ভাবে যে অবশ্যই প্রশ্ন থাকতেই পারে, অনেকে পদত্যাগ করে না, যে নির্বাচক আগেও ছিলেন কখনো পদত্যাগ করে না, নিশ্চিত সিদ্ধান্ত নেয় না। আপনি অবশ্যই ব্যাখ্যা করেছেন কেন আপনি করেছেন, তারপরেও আপনি তো কোনো সময় মানে ডিফিকাল্টিস ফেস করেননি, এমন কিছু করেন মানে হয়নি যে আপনি পদত্যাগ করবেন, বোর্ড থেকে তেমন কিছু হয়নি বা আপনার সাথে কোনো সমস্যা হয়নি নাকি? না, আলহামদুলিল্লাহ আমি প্রায় 9 বছর, 4 মাস কম 9 বছর এজ গ্রুপ সিলেক্টর এবং ন্যাশনাল সিলেক্টর মিলে এই 9 বছরে আমি যখনই ক্রিকেট বোর্ডের কোনো মিটিং অ্যাটেন্ড করেছি, সেটা আমাদের ডিরেক্টর হোক, চেয়ারম্যান হোক, বোর্ড প্রেসিডেন্ট হোক, বা আমাদের নিজেদের সিলেকশন মিটিংয়ে, আমি কখনো কোনো নেগেটিভ কোনো কিছু আমার ব্যাপারে পাইনি। ইভেন আমি শিওর যে আপনারাও আসলে খুব পজিটিভলি আমাকে চিন্তা করেছেন সবসময়। তো সেখান থেকে আমি সবসময় পজিটিভ ভাইবই পেয়েছি এবং সাপোর্টও পেয়েছি। আমি যখনই কোনো মিটিং অ্যাটেন্ড করেছি, আমি আমার মনের যে মানে ভিতরের কথা আমি সবসময় ওপেনলি বলার চেষ্টা করছি, আমার লজিকগুলোকে আমি উপস্থাপন করেছি। সেটা যদি আমি ভুল হয় সেটাতে আমি মেনে নিয়েছি, ঠিক রাইট হলে অন্যরা মেনে নিয়েছেন। সো সেই জায়গা থেকে কখনো আমি নেগেটিভ কিছু পাইনি। ইভেন এই বোর্ডও আমার কাছ থেকে কখনো নেগেটিভ কিছু পাইনি বা আমাকে বলেও নি। সব জায়গায় আমার ভালো একটা কাজের প্রতিফলন আপনারা দেখেছেন বা আপনারাও সাপোর্ট করেছেন। সেখান থেকে কাজের ব্যাপারে ক্রিকেট বোর্ড থেকে কখনো আমি 9 বছরে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হইনি। ইভেন আপনি জানেন যে এইচ গ্রুপ সিলেকশনেও বিভিন্ন সময় বিভিন্ন রেফারেন্স আসে, সেখানেও আমি স্ট্রিক্টলি কতটুকু হ্যান্ডেল করেছি সেটা আমার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডই বলে দেয়। আমার রেকর্ড, আমার পারফরমেন্স মানে সিলেকশনের জায়গা থেকে আপনারা দেখলেই পাবেন। সেখানেও হয়তো আমাকে বাধার সম্মুখীন হতে হয়েছে, রাজনৈতিক অনেক ব্যাপার অনেক সময় আগে পড়েছিল। সেই জায়গাগুলোতে আমি আসলে বোর্ডকে ম্যানেজ করতে পেরেছি আমার জায়গা থেকে লজিক দিয়ে, সেই রাজনৈতিক বিষয়টাকে উপেক্ষা করে রাইট ডিসিশনে থাকার। সো আমি আসলে চলতি মাসে ছাত্রদের নতুন দলের ঘোষণা আসবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন। দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিয়ে সাংবাদিকদের কথা জানান তিনি। আব্দুল্লাহ আল আমিন বলেন, দল গঠনের লক্ষ্যে আন্দোলনে অংশীজনদের সাথে আলোচনা চলছে, কার্যক্রম অনেক দূরে গিয়েছে। ফেব্রুয়ারির মধ্যেই নতুন দল গঠিত হবে। ফ্যাসিবাদী শক্তি যাতে আর মাথা চাড়া দিতে না পারে সেজন্য ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। গণহত্যার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। আন্দোলনের সকল অংশীজন, ছাত্র জনতা, পেশাজীবী সকল অংশীজনের সাথে আমরা সংলাপ করছি এবং আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা অতি দ্রুত দলের ঘোষণা দিতে পারবো এবং একটি রাজনৈতিক দল এই ফেব্রুয়ারির মধ্যে চলে আসবে। পাহাড়ে সংঘাত নয়, বরং সবার সমান অধিকার নিশ্চিত হবে, বিএনপি এমনটাই প্রত্যাশা করে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম সমস্যা ও উত্তরণে রাজনৈতিক ভাবনা শীর্ষক আলোচনা সভায় তিনি আরও বলেন, আদিবাসীরা সারা দেশে ছড়িয়ে আছে, তারা বাংলাদেশে থেকে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অস্ত্র ধরবেন এটি হতে পারে না। পার্বত্য অঞ্চলে কারা অশান্তি করেছে তা পরিষ্কার, ওখানে শুধু পাহাড়িরা থাকবে, বাঙালিরা থাকবে এটা ঠিক না। এনজিওগুলো পাহাড়ের সমস্যা জিইয়ে রাখতে চায় বলে অভিযোগ শামসুজ্জামান দুদুর। পার্বত্য অঞ্চলের বিভিন্ন জাতিগোষ্ঠীর আলাদা আলাদা যখন পরিচয় থাকবে তখন অনেকগুলো বিতর্ক আসবে। এই জাতিগোষ্ঠীর প্রতি পারস্পরিক সম্মানবোধ এটি যদি না থাকে তাহলে সংঘাত অনিবার্য হয়ে দাঁড়ায়। যেমন পার্বত্য অঞ্চলে শুধুই তারা থাকবেন, অন্যরা কেউ থাকতে পারবে না, এই দৃষ্টিভঙ্গি নানা প্রকারের সংকট তৈরি করতে পারে। এবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজন মহানগর রাজনীতির হালচাল। সংস্কার ও নির্বাচন, এই দুই নিয়ে চাঙা কুমিল্লা মহানগরের রাজনীতি। বিএনপিতে দলীয় বিভক্তি থাকলেও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেয়া 31 দফা নিয়ে জনগণের কাছে যাচ্ছেন নেতাকর্মীরা। এদিকে মহানগরের কুমিল্লা 6 আসনে এরই মধ্যে ত্রয়োদশ নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে জামায়াত ইসলামী। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, সংস্কারের পরই ফ্যাসিবাদ মুক্ত উৎসবমুখর নির্বাচন সম্ভব। জুলাই অভ্যুত্থানের পর ইতিহাস ঐতিহ্যের শহর কুমিল্লা মহানগরীর রাজনীতি বেশ চাঙা হয়ে উঠেছে। বিভিন্ন দলের নেতাকর্মীরা ফুরফুরে মেজাজে রাজনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
পট পরিবর্তনের পর থেকেই কুমিল্লার মাঠের রাজনীতিতে সরব ১.৫ দশক দমনপীড়ন ও হামলা মামলায় জর্জরিত বিএনপি। তৃণমূল থেকে জেলা, উপজেলা ও মহানগর পর্যন্ত দল গোছাতে ব্যস্ত নেতাকর্মীরা। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেয়া ৩১ দফা নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন তারা। মহানগর বিএনপির রাজনীতি দুই ধারায় বিভক্ত। এক পক্ষের নেতৃত্বে কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াসিন, অন্য পক্ষে রয়েছেন সাবেক মেয়র, বহিষ্কৃত বিএনপি নেতা মনিরুল হক সাক্কু। দুই নেতার এ দ্বন্দ্ব প্রকাশ্যে আসে ২০১৮-এর সিটি নির্বাচন ও ২৪-এর উপনির্বাচন ঘিরে। আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য প্রার্থী নিয়ে নানা গুঞ্জন থাকলেও দলের কাণ্ডারি নির্ধারণে হাইকমান্ডের সিদ্ধান্তের অপেক্ষায় তৃণমূল। বর্তমান সময়ে আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করে যাচ্ছি। দলের সাথে আমাদের মাননীয় চেয়ারম্যান শ্রদ্ধেয় তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি এবং আমরা এখনো ঐক্যবদ্ধই আছি। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। এদিকে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চাওয়া জামায়াত ইসলামী এরই মধ্যে কুমিল্লা ৬ আসনে জেলা আমির কাজীদ্দিন মোহাম্মদকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। সাংগঠনিক শক্তি বাড়াতে দিনরাত কাজ করছে নেতাকর্মীরা। জুলাই বিপ্লবের মাধ্যমে মানুষের মত প্রকাশের একটা সুযোগ, একটা পরিবেশ তৈরি হয়েছে। কুমিল্লা মহানগরের আমির জনাব কাজীদ্দিন মোহাম্মদ, উনি এমপি ইলেকশন করবেন। তিনি ঘরে ঘরে যাচ্ছেন এবং গ্রাসরুট পর্যায়ে তিনি তার কার্যক্রম পরিচালনা করছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে, গণ অভ্যুত্থান কেবলমাত্র নির্বাচনের জন্য হয়নি। সকল ক্ষেত্রে সংস্কার না হলে ভোট আগের মতোই হবে বলে মনে করেন তারা। দূষকদেরকে হচ্ছে আপনি সাথে নিয়ে চলাফেরা করে কিংবা পুনর্বাসন করে আপনি যদি নির্বাচনের দিকে যান, এই নির্বাচন ব্যবস্থা কখনো সুষ্ঠু হবে না। জুলাই গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে আমরা বিশ্বাস করি যে নতুন রাজনৈতিক বন্দোবস্তে যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য ছাত্র আন্দোলন একসাথে কাজ করছে এবং সেই লক্ষ্যেই মূলত আমাদের জুলাইয়ের আড্ডাটা আমরা চালিয়ে যাচ্ছি। দেশের জনগণের লক্ষ্য পূরণে রাজনৈতিক দলগুলোর সহযোগিতাপূর্ণ মনোভাব সহায়ক হবে, এমন মত সচেতন মহলের। আমরা চাচ্ছি যে একটা স্বচ্ছ নির্বাচন হোক। নির্বাচনের মাধ্যমে যিনি ক্ষমতায় আসবেন, ক্ষমতা চালাবেন, তার প্রতিশ্রুতি থাকতে হবে যে আমার দল দুর্নীতি করবে না। দল মাতৃভূমির প্রতি ভালোবাসা রেখেই, জনগণের প্রতি শ্রদ্ধা রেখে এই যারাই ক্ষমতায় আসবে তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে। মহানগরে সাংগঠনিক তৎপরতা চালাচ্ছে ইসলামী আন্দোলন, বাম ঘরানার কয়েকটি সহ অন্যান্য দল। তবে ৫ আগস্টের পরিবর্তনের পর মাঠ ছাড়া আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। ডিবিসি নিউজ ডেস্ক। এবার আরো কিছু সংবাদ এক নজরে। আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টার প্রতিবাদে সিরাজগঞ্জ ও বান্দরবানে সমাবেশ ও মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদল। তাদের অভিযোগ, প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে বিভিন্ন জায়গায় অপকর্ম করছে ছাত্রলীগ। দেশব্যাপী আধাবেলা হরতালের সমর্থনে চট্টগ্রামে মিছিল করেছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ নামের একটি সংগঠন। ফেনীতে সমাবেশ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এই কর্মসূচি বলে জানান আন্দোলনকারীরা। তবে হরতালের কোনো প্রভাব দেখা যায়নি সড়কে। খুলনার দাগপ উপজেলার সুন্দরবন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের কাছ থেকে একটি পাইপগান ও ৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্র আইনে মামলা করে তাদের থানায় হস্তান্তর করা হয়। মেলায় অসামাজিক কার্যক্রম ও জুয়ার আসর বন্ধের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল হয়েছে। দুপুরে এলাকাবাসীর উদ্যোগে শহরের কদমতলী থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় বক্তারা আনন্দ মেলার নামে জুয়ার আসর বন্ধের দাবি জানান। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।